বং দর্পণ বিনোদন সবার জন্য। বেশ কিছু ভালো কাজ আছে, ভালো মন্দ মিশিয়ে ভালো কাজই আছে। এই জন্য যাকে ধন্যবাদ দেওয়া উচিত সেটা হচ্ছে শুভঙ্কর। শুভঙ্কর এই কাজটা করে থাকে, মাঝে মধ্যেই বিভিন্ন শিল্পীর ছবি সংগ্রহ করে সেটাকে একত্রিত করে প্রদর্শনী করে। এটা একটি কঠিন কাজ। এই কঠিন কাজটা ও করে থাকে এবং একসঙ্গে শিল্পীদের সুযোগ করে দেয় প্রদর্শনী করার এবং একত্রিত করার এবং সম্মিলিত করার। এটা মাঝে মধ্যেই করে থাকে। সেই জন্য সুব্রতকে অসংখ্য ধন্যবাদ এবং উপস্থিত বিশিষ্ট গুণীজনরা আজকে মঞ্চে আছেন তাদেরকেও ধন্যবাদ এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকেও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বলে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ সুমিতা। মানস রয়। আচ্ছা, মানস দা শুধু রিনাউন্ড আর্টিস্টই না, মানস দা এখন আমাদের আইসিসিআর এর চেয়ারপারসনও। তো মানস দা কেমন লাগছে আমাদের? অ্যাকচুয়ালি আমার নিজের জীবনের জার্নিটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের টিচার রামানন্দ বাবুর হাতে। আমি রামানন্দ বাবুর ঘরানার ছাত্র। সেইখান থেকে শুরু করি ইন্ডো-সুমেরিয়ান আর্ট। আমরা যেটা ইন্ডিয়ান আর্ট বলি, ভারতবর্ষে ইন্ডিয়ান আর্ট ছিল না। স্কাল্পচার বলতে একটাই ছিল, শিবলিঙ্গ। অজন্তা, ইলোরা কোনোটাই ভারতীয়দের তৈরি নয়। এটা বললে লোক চমকে উঠবে। এটা কিন্তু আলেকজান্ডারের বাহিনীর যারা লোকেরা দাক্ষিণাত্যে ফেলে চলে গেছিলেন, তারা যখন ইন্ডিয়ান মেয়েদের বিয়ে করেছিল তাদের বডিটাই তারা দেখতে পেয়েছিল এবং সেই হিসেবে তারা অজন্তা এবং ইলোরাকে করতে পারেন। It has gotten innumerous geometrical as well as engineering interpretation. And আমি নিজে ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আর দীর্ঘ আমার হোল লাইফের অর্ধেকটা কেটেছে এখানে আর অর্ধেকটা বিদেশে। আজও আমি বিদেশেই থাকি, এখানে 4-5 মাস ধরে আসি। আর বাকি টাইমটা আমি ড্যানিশ অ্যান্ড জার্মান অ্যান্ড ডাচ গ্যালারি, ডাচ দেশ থেকেই আমার মোস্টলি কাজ করা শেখা। এরপরে রিয়েলিস্টিক কাজ, ফ্রেঞ্চ স্টুডিওতে ইমপ্রেশনিস্ট ওয়ার্ক, দেন অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিস্ট ওয়ার্ক। খুব অল্প স্বল্প অ্যাবস্ট্রাক্ট কাজ করেছি, কিন্তু অ্যাবস্ট্রাক্ট কাজ ভারতীয়দের হয় না, কারণ আমরা সবসময় ঠাকুর ঘরে ঢুকলে একটা মূর্তি দেখি, তো আমরা কিন্তু চোখ বুঝে আমরা ওটাকে ভাবতে পারি না। সেই জন্য আমাদের ফর্মের ভেতর দিয়ে যেতে হয়। সো দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হাউ মাই জার্নি ইজ। আমি আজও কাজ করছি ড্যানিশ 3-4টে গ্যালারি, জার্মান গ্যালারির সঙ্গে। কলকাতা শহরে হয়তো 1000 খানেকের বেশি আমার ছবি নেই। 1920-তে আমি 2006-এ আমি প্রথমে পা দিই আফটার 40 ইয়ার্স, যেখানে সে কাজ করি। যখন রামানন্দ আমাকে বললেন যে তুমি তো অনেক কাজ শিখেছো, নাও ইউ মাস্ট ডু সাম এক্সিবিশন। ফর্চুনেটলি আইসিসিআর আমার রেট্রোস্পেক্টিভ হয়েছে, এটাই আমায় মস্কো পাঠিয়েছে, আমার কাজ করেছি ইত্যাদি ইত্যাদি হয়েছে। আমার মেসেজ আজকে যেটা আমি দিতে চাইছি, যারা শিল্পীরা কাজ করছেন বিদেশে, কিন্তু বেশিরভাগই শিল্পী যারা, তারা দুটো প্রফেশনে কাজ করেন। এই যেমন ডাইরেক্টর আবার শিল্পী, আমি একটা ইঞ্জিনিয়ার আবার একটা শিল্পী। মানে শিল্পটাকে প্রথমে ফার্স্ট আর্টটাকে তারা ওই বিটুইন দ্য টাইম কাজ করতে করতে বিখ্যাত এখানে কাজ হয়েছে। আবিষ্কার বলে একটা খুব বড় প্ল্যাটফর্মে আমি এখানে এক্সিবিশন ওপেন করতাম, ইন্টারন্যাশনাল এক্সিবিশন। এবছর ইচ্ছে আছে আবার আমরা রিভাইভ করা। কোভিডের পর থেকে আমি পালিয়ে গেছি, এরপরে এখানে কোনো এক্সিবিশনই করিনি, প্র্যাকটিক্যালি বাইরে এক্সিবিশন করি। সেখানেও কিন্তু ওই রিয়েলিস্টিক আর্ট থেকে আস্তে আস্তে কীভাবে গেছে ভাঙাচোরা হতে হতে আর কি। আপনারা যারা কাজ করছেন তাদের একটা জিনিস জেনে রাখা দরকার, আমরা এই মার্কেটে তো কাজ করি, ছবি বিক্রিও করি, আর্টিস্টদের ছবি বিক্রি হওয়াটা অত্যন্ত দরকার। বিক্রি না হলে ক্যানভাস কেনা যায় না, ইজ জাস্ট এ বটম লাইন। তো সেই জন্য আমাদের ছবির কিন্তু মেটেরিয়াল কোয়ালিটিটা খুব ভালো করে তৈরি হওয়া দরকার। যোগেনবাবু আমাকে শান্তিনিকেতন নিয়ে গেছিলেন ইন অর্ডার টু গিভ দ্য লেকচার্স অন মিউজিয়াম কোয়ালিটি আর্ট, কারণ আমি মিউজিয়াম কোয়ালিটি আর্টে কাজ করি। আমার লাইফ লং সিগনেচার যেটা আছে সেটা হচ্ছে গ্যারান্টেড, যে এইটা খারাপ হলে আমি রেসপন্সিবল। তো যখন আমি ওখানে লেকচার নিতে গেলাম, আমি প্রথম কথা বাঙালি শিল্পীদের যারা আর্ট কলেজের ছেলেমেয়ে, তাদের কাছে যখন আমি শেখাতে আরম্ভ করলাম যে মিউজিয়াম কোয়ালিটি কাজ কী করে করতে হয়, ক্যানভাসটাকে কী করে তৈরি করতে হয়,
এগুলো কিন্তু আমাদের আর্ট কলেজে শেখায় না। কিন্তু অনেকে আর্ট কলেজ থেকে বেরিয়েছে, আপনাদের শিখিয়েছে ক্যানভাসকে যে কী করে স্প্রেড করতে হয়, কী করে স্টিম করতে হয়, কী করে ব্যাক আটকাতে হয়, যার জন্য এখানে অয়েলের কাজ করলেই ফাঙ্গাস হয়। আমি অ্যাক্রিলিকের কাজই করতে জানি না, আমি খালি অয়েলের কাজ করি, আর নান অফ দেম হ্যাজ ফাঙ্গাস হিয়ার। কেন? বিকজ অফ দ্য টেকনোলজি। এইটাকে আগে ধরা দরকার। ইউরোপে যদি কোনো ছবি পাঠান, ওরা কিন্তু ছবির সামনেটা দেখবে না, আগে আপনার পিছনটা দেখবে। হাউ ইউ হ্যাভ ডান ইউর গ্যালারি, হাউ ইউ হ্যাভ ডান মাউন্টেড ইউর ফ্রেমস, হোয়াট কাইন্ড অফ ক্যানভাস ইউ হ্যাভ ইউজড। এবং ওইখানে কিন্তু রিজেকশনটা ম্যাক্সিমাম আসে। আমাদের মধ্যে কিন্তু কনসেপশনে কোনো তফাৎ নেই। বাঙালি এমনি মিক্স জাত, সব জাত মিলে বাঙালি তৈরি হচ্ছে, তো আমাদের ক্রিয়েটিভিটি ফ্যান্টাস্টিক, আমরা করতে পারি, কিন্তু আমরা দাঁড়াতে পারি না ইউরোপের বাজারে গিয়ে। কিন্তু শেখাতে গিয়ে দেখলাম মিউজিয়াম কোয়ালিটিতে বেশিরভাগ ছাত্র যারা, তারা আমাকে একটা কথা বললো, মানুষ আমাকে এটা দেখা, বলুন তো কি আঁকলে ইউরোপে বিক্রি হবে? আমার বাবা এইটা তো আমি জানি না, কি করে বিক্রি হবে? আমি এটা বলতে পারি ক্যানভাসটা কি করে ভালো করে তৈরি করতে পারবে, তবে এটুকু আমি জানি ভালো করে করলে সারা পৃথিবী দেখবে। সো প্লিজ কনসেন্ট্রেট অন দ্যাট। আর্ধেক ছেলে ক্লাস ছেড়ে পালিয়ে গেল যখন শুনলো 1 মাস লাগে একটা ক্যানভাস তৈরি করতে, তারপরে সে আঁকতে পারবে। বাট এই পাওয়ারটা, এই পারসিভিয়ারেন্সটা না থাকতে পারলে কিন্তু আমাদের ভেতর থেকে কোনো ভালো শিল্পী তৈরি হবে না। সে শিল্পী তৈরি হবে, ড্রয়িং দিয়ে নাম কিনতে পারবে, তারপরে সেটা 1 বছর 2 বছর 3 বছর মধ্যে ফেডিং হবে। আলট্রাভায়োলেট প্রুফ ইঙ্ক দিয়ে যে কাজ করতে হয়, এটাই জানি না আমরা। এটা আমাদের আর্ট কলেজে শেখানো উচিত। আর থার্ড লাস্ট পার্ট হচ্ছে, যখন আপনারা ছবি আঁকেন, আর্ট কলেজ থেকে যারা বেরিয়েছেন বিশেষ করে, তারা এরপরে আঁকতে তো শিখলেন, এবারে আমি আমার আর্টটা নিয়ে কি করব, এটা কিন্তু কেউ বলে দেয় না। এটা আমি বারবার শিল্পীদের বলার চেষ্টা করি যে এইটাকে শেখার চেষ্টা করো, হাউ টু ডু এ গুড এক্সিবিশন। শুভঙ্কর আমার কাছে প্রচণ্ড আইডিয়াল, কারণ এই ছেলেটা ইঞ্জিনিয়ার, মাথায় মোটামুটিভাবে অ্যানালিটিক্যাল ব্রেন আছে, আর ও যখন কাজ করে সিস্টেম্যাটিক্যালি, ও কিন্তু একটা ঠিক রাস্তাতে শিল্পীদেরকে নিয়ে যাচ্ছে, সো দ্যাট দ্য পিপল ক্যান হ্যাভ দ্য ফ্রুট আউট অফ দিস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছবি আঁকার জন্য। ছবি ভালো মন্দ হয় না, হোয়াট এভার ইউ লাইক টু সি ইউর পেন্টিং। বিদেশের কোনো কলেজে, আই হ্যাভ বিন ইন রাইক্স মিউজিয়াম, আই হ্যাভ বিন ইন গোভিয়ানি স্টুডিও, আমি স্কাল্পচার তৈরি করতে জানি, রিয়েলিস্টিক স্কাল্পচার তৈরি করতে জানি, কিন্তু ওরা কিন্তু কেউ শেখায় না। ওরা সবসময় মেটেরিয়ালের কথা বলে, ইঞ্জিনিয়ারিং বিহাইন্ড দি ক্যানভাস, ইঞ্জিনিয়ারিং বিহাইন্ড দি মেটেরিয়াল। এটা না জানলে ভালো ছবি আঁকা যায় না। সো দ্যাট ইজ হোয়াট ইজ আ পভার্টি ইন আওয়ার ইন্ডিয়ান মার্কেট। আর আমি ICCR এর সেন্ট্রালে বসে আছি। আমাদের কাজ হচ্ছে যারা অ্যাপ্লিকেশন করেন বিদেশে ছবি নিয়ে যাবেন ইত্যাদি করতে, তাদের কোনো টাকা পয়সা লাগবে কিনা, স্যাংশন করা দরকার কিনা ইত্যাদি করতে, ওই টিমটার মধ্যে আমি আছি। আনফর্চুনেটলি বাংলাদেশ থেকে, কলকাতা থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে খুব কম অ্যাপ্লিকেশন, এইটুকু অ্যাপ্লিকেশন আসে। People even do not get the guidances how to apply, how to get enrolled, how to get fund. ক্যানাডাতে আমি একটা গ্যালারির সঙ্গে কথা বললাম, গ্যালারি বলে আচ্ছা আমি গ্যালারিটা দেবো, এবার আমি যাবো কি করে ওখানে, কে পয়সা দেবে, প্লেনের টিকিটটা কে দেবে, মেটেরিয়াল কে নিয়ে যাবে। এই ICCR আমার 70টা ছবি নিয়ে মস্কো গেছে, আবার ফেরত নিয়ে এসছে। হাউ ইট হ্যাজ হ্যাপেন? ফর্চুনেটলি করণ সিংকে জানতাম বলে করণ সিং একবার রেকমেন্ড করেছিলেন, বাট এভরিবডি ডু নট নো করণ সিং। তাহলে একটা রাস্তা তো থাকতে হবে। এই রাস্তাটা কিন্তু এই ICCR এ রেবাদি পরে কেউ এটা গাইডেন্স দেয়নি আমাদের বাঙালি শিল্পীদের। আমি হলে আছি, আজকে অনেক কথাবার্তা বলে ফেললাম। আই উইল স্টে হিয়ার ফর সাম টাইমস। আই এম প্রিপেয়ার টু গিভ ইউ মাই কার্ড। আমি এখানে এপ্রিল অবধি থাকবো। ইফ এনিবডি ওয়ান্টস টু নো হাউ টু প্রোগ্রেস উইথ হিজ আর্ট, সেটুকু আমি আপনাকে বলতে পারি, কারণ আমি দুটো লাইন তো দেখেছি, ইঞ্জিনিয়ারিংটাও দেখেছি আর এটাও দেখেছি বলে। আমি বোথ অফ দেম মোটামুটি ঠিকঠাক জায়গাতে দেখেছি বলে। মলয় চেনে, ইভেন হি হ্যাজ ওয়ার্কড ইন মাই হল, ওয়াসিম হ্যাজ ওয়ার্কড ইন মাই হল, ওয়াসিম ওয়াজ মাই ব্রেকফাস্ট পার্টনার। আমি দেখেছি এখানে আসছে করার জন্য, বাট আই ডিড নট সি এ ভেরি সাকসেসফুল এক্সিবিশনস নাও। এখন দেখতে পাই না ছড়িয়ে ছিটিয়ে। কি করলে হবে সাকসেসফুল এক্সিবিশনটা? ইফ সামবডি ওয়ান্টস টু প্রোগ্রেস, হি ইজ ভেরি ওয়েলকাম। কখনো ফোন করতে পারেন, আসতে পারেন। নলেজ ইজ ফ্রি, সো ইউ ক্যান অলওয়েজ হ্যাভ ইট অ্যান্ড গেট ইউর সেলফ মুভড আউট ওখানে। কারণ আমি এপ্রিলে ফিরবো, এপ্রিলে ফেরার আগে অবধি আছি। হাইল্যান্ড পার্কে আমার স্টুডিও, আর ওখানে আমি কাজকর্ম করি। অ্যান্ড আই এম হিয়ার। আজকে আমার এখানে এসে ভালো লাগলো, সবচেয়ে ভালো লাগলো আমার শুভঙ্করের উদ্যোগটা দেখে। শুভঙ্করের উদ্যোগটা অলওয়েজ ভালো, ও ডাকলেই আমি আসি। আমি কিন্তু যেখানে সেখানে ফিতে কাটতে যাই না,
শুভঙ্কর ডাকলে আমি কখনো মানা করি না, কারণ আই নো দ্যাট হাউ সিনসিয়ারলি হি ওয়ার্কস উইথ অল দ্য আর্টিস্ট। শুভঙ্কর, কুডোস টু ইউ, এরকম ভালো ভালো এক্সিবিশন তৈরি করতে থাকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যেটা হচ্ছে আমি এখানে অনেক গুণীজন আছেন, আমি অনেক কিছু শিখতে পারলাম ওনাদের থেকে, খুব খুব ভালো লেগেছে। এবং আমি আপনাদের বলছি যারা আপকামিং আছেন তারা অনুশীলন করে যান, প্র্যাকটিস করে যান, প্র্যাকটিসের বিকল্প হচ্ছে না। আমি এই বলে শেষ করব। থ্যাংক ইউ। নমস্কার আমার গুরুজনদের। স্যার, আপনি একটা কথা বলি, এটা সততা নিয়ে কাজ করতে হয়, এটা ব্যতীত তো খুব ভালো লাগলো নিষ্ঠার সাথে কাজ করতে। আর আমি যেই কথাটা বলতে যাচ্ছি ওটা একদমই আলাদা। আমি একজন অশিক্ষিত শিল্পী, কিন্তু শিল্পীও না। আপনারা যদি অনুমতি দেন তাহলেই আমি বলি, যাতে আমার জুনিয়র ছাত্রছাত্রীরা আমার অভিজ্ঞতাটা নিতে পারে। আমি বলছি স্যার, আমার নাম নাগেশ্বর শর্মা। আমাদের এইখানে পশ্চিমবঙ্গে আমার ঠাকুমা ছবি আঁকতেন, ছবি মানে মধুবনী পেন্টিং। আমার ভাষাটা হয়তো একটু গড়বড় হতে পারে, কিন্তু আমি যেটা বলছি একদম রিয়াল 100% গ্যারান্টেড কথা বলছি। আমার ঠাকুমা মধুবনী পেন্টিং আঁকতেন, তখন আমি একদম বাচ্চা, ক্লাস 1 দিয়ে পড়ি। তো ছবিটা আমি বুঝতাম না, কিছু জানতাম না ছবিটা কি। তো তারপরে বাবা আবার ড্রয়িং করতেন, তো আমি ছোট থেকে ড্রয়িং আঁকা দেখতাম। আমি ভাবতাম এগুলো করে কি জিনিস, বাবা কি ভালো কাজ করছে। হ্যাঁ, কোনো সময় সুরাইয়া বানাচ্ছেন, বেগম আক্তার বানাচ্ছেন, লতা মঙ্গেশকর বানাচ্ছেন। থ্যাংক ইউ স্যার। আসলে আমার মাইকে বলার অভ্যাস নেই, এত মানুষ দেখে না আমার টেনশন হয়ে যায়, কি জানি কি বলে ফেলবো, কি থেকে কি হয়ে যাবে, মানে এই ভয়গুলো থাকে। শুভঙ্করের জন্য আমার বলার একটা সুযোগ হলো, তাহলে আমি আর কি বলবো, আমার তো সেরকম জ্ঞান নেই। যাই হোক, বেসিক কথাটা আমি একটা বলতে চাইছি যে আমি যখন ছোট ছিলাম না, তখন আমরা ঝুলন খেলা খেলতাম, ঠিক আছে। এই ঝুলন খেলাতে একটা কম্পিটিশন হতো, ওই পাড়ার ঝুলনটা ভালো, এই পাড়ার ঝুলনটা খারাপ। আরে ওরা পারলো না, আমরা পারলাম। তো সেটাতে আমাদের মাথার নার্ভগুলো কাজ করতো, কোথায় পাহাড় দেব, কোথায় ঘাস দেব, কোথায় ধানের ক্ষেত দেব, কোথায় গরুর গাড়ি হবে, কোথায় শহরের, এগুলো যেটা বলছি, তখন না ব্রেনের ওই নার্ভগুলো খুব কাজ করতো। তখন ভাবতাম, ওই কল্পনা করতে করতে দৃশ্যগুলো ভাসতো আমাদের চোখে। তা ওইভাবে আমরা ঝুলন খেলতাম। আজকালকার বাচ্চারা সেভাবে ঝুলন খেলে না, যার জন্য ওই নার্ভগুলো বেশি কাজ করতে পারে না হয়তো। কিন্তু আমাদের প্র্যাকটিস ছিল আমাদের ঝুলনটা টপ হবে। এবার কোদাল দিয়ে ঘাস কেটে একটা ধানের ক্ষেত বানাবো, ওখানে পাশ দিয়ে রাস্তা যাবে, গরুর গাড়ি থাকবে, এই পাহাড়ে চীন থাকবে, এই পাহাড়ে ভারতের সৈনিক থাকবে, চীনের সৈনিকদের শুইয়ে দিতে হবে, ভারতের সৈনিক দাঁড়িয়ে থাকবে, এগুলো পাওয়া যেত খেলা। তো যাই হোক, ওটা দিয়ে আমাদের কাল্পনিক, আমাদের মতো যারা বন্ধু বান্ধব, তার মধ্যে থেকে দু একজন ভালো শিল্পীও বেরিয়েছে আমাকে ছাড়া। তো এবার কি হলো, ঠাকুমা বাবা এরা কোভার পেন্টিংও করতেন। নিশ্চয়ই আপনারা কোভার পেন্টিং এর ব্যাপারে জানেন। কোভার পেন্টিং করতেন এবং মধুবনী কালার করতেন। আমার ঠাকুমার যখন বিয়ে হয়ে ওয়েস্ট বেঙ্গলে এসেছিলেন, আমার দাদু রেলে চাকরি করতেন, তখন কি হলো, মধুবনী পেন্টিংটাকে না ট্রামে জায়গা দেওয়া হলো এবং কালীঘাট পটচিত্রকে ট্রামে জায়গা দেওয়া হলো। ওখানে বেশি বিশেষ করে মধুবনী পেন্টিং এবং কালীঘাট পেন্টিং। তা আমার ঠাকুমার একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়েছিল সব মহিলাদের নিয়ে, যে আমাদের পেন্টিং না ট্রামে যাবে, ইংরেজ বাবুরা এইটা সিলেকশন করেছে। জানি না কতটা ঠিক, আমি অক্ষরে অক্ষরে মেলাতে পারবো না হয়তো, তখন খুবই বাচ্চা ছিলাম। স্যার বোরিং, আমি আমার ভাষাটা একটু হয়তো ক্লিয়ার করতে পারি, আমার ক্লিয়ার বুঝতে পারছি। হ্যাঁ, তো এবার কিভাবে একটা শিল্পী
কোনো প্রতিষ্ঠানে না পড়ে, কোনো জায়গায় না গিয়ে, কোনো অঙ্কন প্রশিক্ষণ কোনো গুরুর কাছে না নিয়ে কিভাবে শিল্পী হয়ে যাওয়া যায় সেটার গল্পটা আমি যত শর্টে পারবো তত শর্টে বলবার চেষ্টা করব। ঠিক আছে? তো একদিন কি হলো, আমি তো বাবার মতো কাজ করতাম না, ঠাকুমার শুধু দেখতাম, ওগুলোকে সব থেকে বাজে কাজ ভাবতাম যে ঠাকুমা বাবা যেটা করে ওটা আমি করবো না, আমি অন্য কিছু হবো, হয়তো আমি হিরো হব, মিঠুন চক্রবর্তী হবো, এইসব ভাবতাম, যেটা বাচ্চারা ভাবে। কিন্তু কিছুই হলাম না। যখন কিছু হলাম না, তা আমার একটা সৌভাগ্য, আমার সৌভাগ্যটা এটা হলো যে কলকাতায় উষা গাঙ্গুলি থিয়েটারটা করতেন, তো উষাদির সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল এবং প্রকাশদার সাথেও একটা ভালো সম্পর্ক ছিল, আর আপনার রবীন্দ্রনাথ বাবুর সাথে ভালো পরিচয় ছিল। তা আমরা যেটা ওরা আমাদের চিনত যে এই নাগেশ এ ভালো ছেলে। হ্যাঁ, উষা গাঙ্গুলি আমাকে বললো, নাগেশ তুই থিয়েটার কর, তোর ভালো এক্সপ্রেশন আছে, তুই ভালো বলতে পারিস। উষা গাঙ্গুলি হিন্দি বাংলা দুটোই নাটক করবে। তা বললাম, না দিদি আমি নাটক করবো না। তো তুই কি করবি? আমি বললাম, আমি জানি না কি করবো। তা একদিনের ঘটনা বলছি, আমার সারা রাত ঘুম হচ্ছে না, এই কথাটা আমি একদম ভেতর থেকে বলছি। ধন্যবাদ শুভঙ্কর, তুমি আমাকে বলবার সুযোগ করে দিলে। একদিন রাতে ঘুম হচ্ছিল না, তা আমি সারা রাত ভাবছি কি করবো, আমার তো কিছু করার নেই, আর লেখাপড়ায় লাস্ট বেঞ্চ। ঠিক আছে, বিড়ি খাওয়াটা 10 ক্লাসেই শিখে গেছিলাম, এখন আমি বিড়ি খাই না, সত্যি বলছি আমি বিড়ি খাই না। তো একদিন কি হলো না, আমার বাড়িতে কিছু রদ্দি কাগজ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল। একটা কাগজ ছিল, ধ্যান দিয়ে শুনবেন, একটা কাগজ পেলাম আমি, ওই কাগজের একটা সাইডে হোয়াইট পার্ট ছিল আর এই দিকের পার্টটা ছিল কালার। ওই কালারটা কিন্তু প্রেস থেকে প্রিন্ট হওয়া, যেমনি দেখবেন ভালো ভালো পত্রিকার কভার পেজগুলো হয় না, সুন্দর মসৃণ একটা কভার পেজ, কিন্তু কভার পেজের মতোই কাগজ। ওই কাগজটা ছিল একদিকে কালার, একদিকে সাদা। তা আমি ভাবলাম না যে বাবার মতো একটু পেন্সিল দিয়ে ড্রয়িং করি, একটু দাঁড়িয়ে বলছি স্যার, না মানে বসে বসে পেটটা একটু পড়া আছে। তো ভাবলাম বাবার মতো আমি একটু ড্রয়িং করবো। তা আমি একটা কাগজটা নিলাম আর সে টেবিলে রাখলাম। একটা এক্সিবিশন উদ্বোধন হলো, খুব ভালো গান, তোমাকে অনেক শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। মঞ্চে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা প্রণাম, এবং আপনারা যারা আছেন প্রত্যেককে আমার অন্তরে ভালোবাসা প্রণাম জানাচ্ছি। আজ অনেক কিছু আলোচনা এই মঞ্চে হলো আর কি, উদ্বোধন করতে এসে আলোচনা সভাটাই হয়ে গেল, সেটাই আমি দেখলাম, ভীষণ ভালোই লাগলো, খারাপ লাগলো না। একটা কথা বলি যে বাংলা টানে মাটির প্রাণে শিকড়ের সন্ধান অতীতে, আমরা সবসময় শিকড় খুঁজে বেড়াই। বাংলার প্রতিটা পাথরে কিন্তু শিল্প লুকিয়ে থাকে, আমরা শিল্পকে খুঁজে বেড়াই এবং আমরা চার দেওয়ালের মাঝে একাকী বসে আমরা সেই সৃষ্টি করি ক্যানভাসের মাধ্যমে। সেই ক্যানভাস যখন কোনো গ্যালারিতে জায়গা পায় তখন মনে হয় যে একটা মন্দিরে জায়গা পেয়েছে। সত্যি আমরা যে নিজের সৃষ্টি আমাদের যে একটা মন্দিরে জায়গা পেয়েছে তখন আমাদের প্রাপ্তি হয়, আমাদের খুব ভালো লাগে। চন্দ্রদা যেটা কথাটা বললেন সত্যতা, আর আমি এটাও একটা কথা বলি যে বড় মাপের শিল্পী হতে গেলে বড় মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হলে কিন্তু আপনি বড় শিল্পী হতে পারেন, এটা কিন্তু ঠিক। আজকে আমরা সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এক্সিবিশন করি, আপনারা বিশ্বাস করবেন জানি না, বাংলার প্রত্যেক আর্টিস্টকে কিন্তু ওরা ভীষণ সম্মান করে। ওরা প্রত্যেকে বলে বাংলা থেকে এসছেন, আপনারা এত ভালো কাজ করেন, কি করে কাজ করেন। কিন্তু আমরা প্রত্যেক দিন আমরা সৃষ্টিশীল মানুষ, আমরা সৃষ্টি করি। 2020 করোনা এসে আমাদের সৃষ্টিকে আটকাতে পারেনি, আমরা অনেক প্রিয়জনকে হারিয়েছি, তাদেরও আমি শ্রদ্ধা জানাচ্ছি। অনেক অনেক গুণী লোক, ভারতবর্ষের অনেক গুণী লোক সেই আমাদের করোনার সময় চলে গেছে। আমরা সব কিছু দেখেছি কিন্তু মহামারী দেখিনি, এবার দেখেও গেলাম যে এটা কি জিনিস, সত্যি তাই। এখানে অনেক আলোচনা হয়েছে, খুব ভালো সত্যতা। আমি এটা বলি যে ভালো মানুষ, আর এটাও বলি যে ভালো একটা এক্সিবিশন, যে গ্রুপ এক্সিবিশন কেন আসি।
একটা শিল্পীর থেকে দায়বদ্ধতা থাকে যে এনকারেজ করার জন্য ভালো ভালো আর্টিস্ট ভালো ভালো কাজ করে, ভালো ভালো কাজ আমরা চাই আমাদের থেকেও ভালো ভালো কাজ আসুক ভালো দেখে। সত্যি আমি খুব আনন্দ পাই। আমি সবসময় শিখি, নতুন কিছু শিখতে চাই। যে আমি যে সব জানি আমি বলবো না, আমি শিখি, এইটা আমি সবসময় শিখি এবং আমি এনকারেজ করি। প্রত্যেকটা কাজ খুবই ভালো, কিন্তু পেন্টিংয়ের সাথে ফটোগ্রাফি মেলালে চলবে না। পেন্টিং একটা আলাদা, পেন্টিং সৃষ্টি হয় টোটালি ইমাজিনেশন থেকে। কালার কম্পোজিশন, ড্রয়িং, থিম, পার্সপেক্টিভ সব মিলিয়ে যখন একটা ক্যানভাস তৈরি হয় তখন একটা সৃষ্টি হয়। কিন্তু একটা ক্যামেরা দিয়ে ফটো কোনো একটা অ্যাঙ্গেল হয়তো ভালো দেখলো, ভালো অ্যাঙ্গেল, সেটা ক্যামেরা একটা মেশিনের সাহায্যে তুললো, নিঃসন্দেহে সেটাও ভালো, খারাপ বলছি না, কিন্তু দুটো সাবজেক্টটা কিন্তু আলাদা। স্যার বলেন শিক্ষাগুরু, বড় বড় আর্টিস্টদের আপনি দেখবেন তারা কিন্তু কলেজে পড়াশোনা করেন, শিক্ষা গুরু ছিল সব বড় বড় আর্টিস্টদের। যে ক্যানভাসের কথা মানুষরা বললেন, আমরা কিন্তু জমিন রায়কে দেখেছি নিজেরটা নিজেই তৈরি করে দিতেন, কিভাবে করতেন, বা নন্দলালকেও দেখেছি নিজেরাই তৈরি করতেন কিভাবে, তখন টেম্পারে দিয়ে কাজ করতো, কিভাবে কাপড়ের মধ্যে প্লব দিয়ে বিভিন্ন রকমের মাধ্যম দিয়ে কাজ করতো। আমরা দীর্ঘদিন এই লাইনে বিলং করছি, এই লাইনটা খুব ভালো, আমরা নিঃশব্দে বিপ্লব করি, আমরা কিন্তু প্রচারের আলোতে আসি না। এই শুভঙ্করের মতন ছেলেরা এত ভালো অর্গানাইজ করে, এত ভালো 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 পেন্টারতে আপনারা তুলে নিয়ে এসছে, ভালো ভালো কাজ আমরা দেখতে পাচ্ছি। থ্যাংকস টু শুভঙ্কর। আপনারা শুভঙ্কর যেহেতু হাততালি দেন, শুভঙ্কর কিন্তু প্রত্যেক ট্যালেন্টকে তুলে নিয়ে আসে, আর প্রত্যেকটা কাজ বিচার করার কোনো ক্ষমতা কিন্তু আমার নেই, কিন্তু প্রত্যেকটা কাজ খুব ভালো। আপনারা এত সুন্দর কাজ করেছেন সৃষ্টি মানে, যখন ছোট যখন বাচ্চা 6 মাস হয় কালার নিয়ে যখন খেলাধুলো করে ভাববেন একটা ইন্টেলিজেন্স বাড়ছে। কালার কিন্তু সবসময় প্রত্যেকের মনে কালার থাকা উচিত। আজকের আলোচনার সময় অনেক কথা হয়েছে, অনেক কিছু হয়েছে। আমি দুর্গাপুজোর কাজ নিয়ে কথা বলছি। আমি দুর্গাপুজো 95 থেকে করছি। নিজের পয়সায় নিজে সৃষ্টি করতে পারবো না, পাবলিকের পয়সায় সুন্দর একটা সৃষ্টি করি, যেটা একটা দায়বদ্ধতা থাকে, ওইখানে আমাদের প্রচুর মাইলেজ থাকে। আমরা যে চিন্তাধারা করি সেটা আমরা বিক্ষোভভাবে তৈরি করি, লোকে দেখে, লোকে বাহবা দেয়, এই হচ্ছে আমাদের সৃষ্টি। আমরা প্রত্যেকে আর্টিস্টের দায়বদ্ধতা প্রচুর, অনেক কাজ করতে হয়। আমরা একটা সুন্দর পরিবেশ গঠন করতে পারি, আমরা একটা নতুন দিক দেখাতে পারি, আর্টিস্টরা যেটা পারে। আমরা ক্যানভাসের মাধ্যমে অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি। আপনারা কাজ করুন, ভালো কাজ করছেন, বিভিন্ন রকম মাধ্যম আছে, কেউ পেন্সিলে করছেন, কেউ চারকোলে করছেন, কেউ কালারে করছেন, কেউ টেকনিক্যাল কোনো কাজ করছেন। কাজ করুন না, যত খুঁজবেন তত চকচক করবেন। আপনারা বিভিন্ন বড় বড় আর্টিস্টদের এক্সিবিশন চলছে, আপনারা দেখুন, ভালো লাগবে, কাজটা করুন। যেটা শিক্ষক যেটা বললো, প্রত্যেকদিন কাজ করতে হবে। আর আপনি কখন নিজে বড় হয়ে যাবেন নিজেও জানবেন না, কাজই আপনার সৃষ্টির কাজই আপনাকে উল্লেখযোগ্য জায়গায় পৌঁছে দেবে। এইটুকু বলে আমার ছোট্ট বক্তব্য ইতি টানলাম। নমস্কার। ছিল না ইন্ডিয়াতে, সন্দীপ দা আমাদের এখানে খুব ফেমাস একজন ইন্ডিয়ান হেরিটেজ, আমাদের যে ইন্ডিয়ার যে হেরিটেজ, যে স্ট্রাকচারাল ফরমেশন, নিজে একজন আর্কিটেক্ট, ঠিক আছে, প্লাস স্ট্রাকচারাল ফরমেশনের উপরে উনি প্রচুর স্টাডি করেছেন এবং ওনার যে কাজ সেটা শুধু পেন অ্যান্ড ইঙ্কের উপরেই কাজ। তো সন্দীপ চ্যাটার্জির জন্য একটু জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ আসার জন্য সন্দীপ দা। আমি এক সেকেন্ড, আমি ইয়েকে রিকোয়েস্ট করবো, ঈশিতা দি একটু উঠে, এই এখানে আছে, এখানে আছে। আচ্ছা, আমি একটু বলে দিই, পাভেলদা একটু বেরিয়ে যাবে, পাভেলদার একটু কাজ আছে। তো থ্যাংক ইউ পাভেলদা। আমি বলেছিলাম আধ ঘন্টায় বেরোবো, কিন্তু আমি সত্যি কথা বলছি আমি বেরোতে পারলাম না। আর আমি আজকে না, আমি খুব ভাগ্যবান, কারণ আমি এমনি যে আলোচনা সহ মিডিয়ায় যেখানে বাইট দিতে আমরা বসতে হয় প্রচারের কারণে, বা যে খুব বোকা বোরিং কথাবার্তা বলি, ইউটিউবে আপনারা দেখবেন বা টেলিভিশনে, আজকে না সত্যি হাওয়াটা শিখলাম। জানি না প্রাণ প্রতিষ্ঠা কতটা করা যায়, আমার মাধ্যমটা তো সচল, কিন্তু এই প্রাণ প্রতিষ্ঠা ব্যাপারটা না নাগেশ্বরবাবু শিখলাম, আর আরো অনেক কিছু শিখলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ পাভেলদা। সন্দীপের জন্য একটা হাত। থ্যাংক ইউ সন্দীপ দা।
সন্দীপ দা, আমাদের এক্সিবিশনটা কেমন লাগছে, দুটো কথা। খুব ভালো লাগছে। আমি এমনিতে শুভঙ্করের প্রত্যেকটা শোতেই আসি এবং আমার খুব ভালো লাগে যে ও সুন্দরভাবে অর্গানাইজ করে সবকিছু। কিন্তু আজকে আমি একটা কথা বলবো, এই প্রাণ প্রতিষ্ঠার কথায় আমার মনে পড়ে গেল অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প। অবনীন্দ্রনাথ ঠাকুর তাদের ছাত্রদের নিয়ে বেরিয়েছেন ধান খেতে। শান্তিনিকেতনে একটু দূরে ধান খেতে গেছে। ধান খেতে গিয়ে ধানের একটা শীষ তুলে নিয়েছেন। শীষ তুলে নিয়ে তাদের ছাত্রদের জিজ্ঞেস করছেন, তোমরা কি দেখছো? তো প্রথম ছাত্রটি বলল যে আমি একটা পাকা ধানের শীষ দেখছি। দ্বিতীয় ছাত্র বলল আমি একটা মরা প্রজাপতি দেখছি, তার পাখাগুলো কেটে পড়ে গেছে। তৃতীয় জন বলল আমি একটা প্রজাপতি দেখছি, শুধু আমি পাখাটা লাগিয়ে দিলেই উড়ে চলে যাবে। বলল যে ছবিতে প্রাণ দেখতে পাচ্ছে তার ছবিতে তো প্রাণ আসবেই, এটা তো স্বাভাবিক। যে যে দেখতেই পাচ্ছে না, সুতরাং আমার মনে হয় যে ছবিতে দেখাটা বড় কথা। দেখতে শিখতে হবে, দেখতে শিখলেই তারপর আঁকাটা আপনা আপনি আসবে। প্লাস টেকনিক ইত্যাদি সেগুলো সব পরে আস্তে আস্তে প্র্যাকটিস ইত্যাদির সঙ্গে সঙ্গে আসে। আজ এইটুকু বলি, শেষ। আর্টভার্সের আয়োজনে রেজোনেন্স অ্যান্ড এক্সিবিশন অফ ভিজুয়াল আর্টস 13ই ডিসেম্বর 2024 উদ্বোধন হয়ে গেল আইসিসিআরে। প্রদর্শনীটি চলবে 15ই ডিসেম্বর 2024 পর্যন্ত, প্রতিদিন দুপুর 3টে থেকে রাত 8টা। আপনারা দেখছেন বংদর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বংদর্পণ, কলকাতা।
নিজের মতো চেষ্টা করেছে। হ্যাঁ, সবাই সবার নিজের মতো করে চেষ্টা করেছে ছবি আঁকার জন্য। ঠিকই আছে, প্র্যাকটিসটা করে যাবে, প্র্যাকটিসটা করে গেলে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারবে, এইটা বলতে পারি। এই আলপনাগুলো, এগুলো আলপনার ছবি। বাংলার মেয়েরা দীর্ঘদিন ধরে যে আলপনা এঁকে আসছেন নানা রকম ব্রত বা অনুষ্ঠানের মধ্যে দিয়ে, তার যে রীতিনীতি বা আঁকা অঙ্কন পদ্ধতি, সেইগুলো আমি আমার মতো করে এই পটের মধ্যে ধরে রেখেছি। এই পটটা আঁকা হয়েছে, এর বেসটা হলো লাল মাটি, আমাদের রাঢ় অঞ্চলের লাল মাটি। আর সেই মাটি কাগজের উপরে লেপে তার উপরে খড়ি মাটি দিয়ে আঁকা আর কি। এবং এখানে যে আলপনার যথাযথ রূপটা সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। রাঢ় অঞ্চলের লাল মাটির উপরে আলপনা দেওয়া হয়, আর আমাদের পূর্ববঙ্গে তো লাল মাটির অভাব আছে, সেখানে গোবর লেপা মাটি বা সাধারণ মাটির উপরে করা হয়। আমি এই পট গোবর লেপা পটও করি আর কি, সেটা আজকে এখানে এই মুহূর্তে নেই, কিন্তু আমার সংগ্রহে রয়েছে। আর তার উপরে আমি বাংলার ব্রতের আলপনাগুলো এঁকে থাকি, যে বিভিন্ন রকম যে ব্রতগুলো হয় আর কি, সেই ব্রতগুলো কিভাবে তারা করেন বাংলার মেয়েরা, সেগুলো সেইভাবেই আমি তুলে ধরি আর কি এভাবে। এখানে আমি অনেকগুলো ব্রতের মূল যে ঠাট বা মোটিভ সেটাকে তুলে ধরেছি। এখানে আমি বলছি এক এক করে দেব। এটা শশপাতার ব্রত, পূর্ববঙ্গের ব্রত আর কি। হ্যাঁ, ভাদ্র মাসে এই ব্রতটা করা হয়, আর শস্য ফলানোর জন্য এই ব্রতটা করে থাকে। এখানে অনেকগুলো পাখি আছে দুপাশ দিয়ে, বিভিন্ন ব্রতের অনুষ্ঠানে এই পাখিগুলো আঁকা হয়। আর এর সঙ্গে দেখুন এখানে আছে 10 পুতুল ব্রত আর কি, 10 পুতুল ব্রত আছে। এখানে আছে পুণ্যপুকুর ব্রতের আলপনা, এটা জমপুকুর ব্রত, এটা বেলপুকুর ব্রত, এটা ভাদুলী ব্রতের তাল গাছ, এটা সূর্যব্রত। এখানে ভাদুলী ব্রতের নৌকা, বড় যে নৌকাটা আঁকা হয় সেইটা, এটা বিড়াল আর কি, অরণ্য ষষ্ঠী ব্রতের বিড়াল। এখানে অশোক গাছ, অশোক পাতা ব্রতের জন্যে। এখানে যে মোটিভটা দেখাচ্ছে এটা হলো 16 ঘরের জন্য। এটা হলো একটা ঔষধি গাছ, এটা সাধারণভাবে গাছী ব্রত বা অন্যান্য ব্রতের সময় ঔষধি গাছ আঁকা হয়। এইখানটা নিচে ওর অশোক গাছের নিচে আছে আপনার এটা হলো মাঘমণ্ডল ব্রতের একটা অংশ আর কি, ছোট করে করা আছে। তার নিচে আছে আপনার তারা ব্রতের প্রতীক ওখানে করা আছে। এই পাশে আছে দেখুন মনসা ব্রতের আলপনা আছে। আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্রতে যে ধরনের পাখিগুলো আঁকা হয়, এখানে দুপাশে কলা গাছ আছে করা আছে এখানে। এই পাখিগুলোর সঙ্গে সঙ্গে রয়েছে, এটা ময়না পাখি, দেখুন এক টানে একটা দাগ দিয়ে একটা ময়না পাখির চেহারাকে বা ভাবকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে অদ্ভুত পাখি, এটা জমপুকুর ব্রতে এই পাখি, এই ধরনের পাখিগুলো আঁকা হয়। এইভাবে বিভিন্ন রকম পাখি ব্রতের ইয়ের মধ্যে অনুষঙ্গের মধ্যে থাকে আর কি। আর এই ব্রতগুলো বাংলার মেয়েরা সারা বছরে মানে করে থাকে, এক এক মাসে এক এক ধরনের ব্রত করে থাকে। বৈশাখ মাস থেকে শুরু হয়, বছর ঘুরে চৈত্র মাস অবধি এই ব্রতগুলো চলে, এবং তারা এই ধরনের আলপনাগুলো এঁকে তারপরে তারা ব্রতগুলো পালন করে আর কি। এটা আমাদের মানে বলতে গেলে যে চিত্রকলা জগতের সবচেয়ে আদিম ছবিই বলা যায় আর কি। কারণ এর থেকে গুহাচিত্রের মানে পরবর্তীকালে যদি কোনো চিত্রকলা ধরতে হয়, তাহলে বলা যায় যে বাংলার ব্রতের এই আলপনা হলো তার পরবর্তীকালের ছবি আর কি। এটা একদম নিঃসন্দেহে বলা যায়, কারণ কৃষি জীবনে প্রবেশের সঙ্গে সঙ্গেই মানে এই আলপনার উদ্ভব হয়েছে, এটা পরিষ্কার বোঝা যায়। কারণ হলো আলপনা আঁকা হয় চালের গুঁড়ি দিয়ে, হ্যাঁ, চালের গুঁড়ি সাদা দিয়ে আঁকা হয়, কিন্তু এখানে কাগজের উপর আঁকার জন্য আমি ওটাকে খড়ি মাটি হিসেবে ব্যবহার করেছি। আর এখানে যে আলপনাগুলো দেখছেন বা যে ঠাট বা মোটিভগুলো দেখছেন,
ব্রতে যে ধরনের কাজ করা হয় আমি সেইগুলোই যথাযথভাবে তুলেছি। এখানে আমার নিজস্ব কোনো ক্রিয়াকাণ্ড বা বুদ্ধিমত্তা প্রয়োগ আমি করিনি, কারণ হলো যে আমি আলপনার প্রকৃত রূপটাই ধরার এখানে চেষ্টা করেছি। নমস্কার, আমার নাম প্রীতি মণ্ডল, আমি হচ্ছে এমব্রয়ডারি আর্টিস্ট। এটা আমার ফার্স্ট টাইম এক্সিবিশন করছি। তো আমার অনুপ্রেরণাটা হচ্ছে ফার্স্ট টাইম আমি আমার ফ্রেন্ডকে একটা কিছু এমব্রয়ডারি গিফট করি, এমব্রয়ডারি কিছু একটা ছোট্ট কাজ করে গিফট করি। তখন আমি ভাবলাম যে না, এটাকে নিয়ে এগানো যায়, ব্যাপারটাকে নিয়ে। তো তার জন্যে এই বাঘের এই চিত্রটা আমি খুব অনেকটা টোন দিয়ে রিয়েলিস্টিক ব্যাপারটাকে আমি গড়ে তোলার চেষ্টা করেছি। তো এটা আমার ফার্স্ট এক্সিবিশন। তো আমার এখানে এক্সিবিট করে খুবই ভালো লাগছে, খুবই থ্যাঙ্কফুল। এই যে প্রসিডিওরটা, এই প্রসিডিওরটা যদি দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা, এটা কি বলতে চাইছেন অ্যাকচুয়ালি? প্রসিডিওর কিভাবে তৈরি করা হচ্ছে জিনিসটা? ওকে, তো এটা বেসিক্যালি পুরোটাই হাতে করা। তো এখান দিয়ে যে টোনটা দেখতে পাচ্ছেন, একটার উপর একটা টোন দিয়ে গেছি, একটার উপর একটা ইয়েলোর উপর ব্রাউন আছে, ব্রাউনের পর তার থেকে হালকা একটা অরেঞ্জ আছে, এরকমভাবে টোনের ওপর কাজ করে গেছি। হ্যাঁ, টোটালটাই স্টিচ আছে, পুরোটাই স্টিচের কাজ আছে। আর রিয়েলিস্টিক দেখানোর জন্যে এইখানে বাঘের যেই গোপগুলো থাকে, মাউস স্টেজ, তার জন্য এখানে সেই জিনিসটাকে রিয়েলিস্টিক তুলে ধরার চেষ্টা করেছি অনেকটা। হ্যাঁ, নমস্কার, আমার নাম প্রসেনজিৎ কুমার সাহা। আমি ইন্ডিয়ান কোর্সে পাস আউট। বর্তমানে আমি সাউথ পয়েন্ট স্কুলের টিচার। দীর্ঘ বছর ধরেই আমি স্কুলে শিক্ষকতা করছি, আর তার সঙ্গে আমার নিজস্ব পেন্টিংয়ের সঙ্গে আছি। বর্তমানে আমি এখন আমার নিজস্ব একটা গ্রুপও আছে, তার নাম মনের খোঁজে, সেটা আমি নিজে পরিচালনা করি। তাছাড়াও বিভিন্ন গ্রুপেতেও আমি পার্টিসিপেট করি। এই শুভঙ্কর গ্রুপে যেমন আমি এবারে প্রথম পার্টিসিপেট করলাম। ওর গ্রুপটাও খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কাজগুলো প্রত্যেকের কাজই খুব ভালো। তার সঙ্গে আমার কাজ দুটো রয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা রিলিফ ওয়ার্ক। এই কাজটা সাইজ হচ্ছে টোটাল হচ্ছে আপনার 34 to 33, 34 ইঞ্চিস ইন্টু 24 ইঞ্চিস টোটাল হচ্ছে ফ্রেমটার সাইজ। আর এই কাজটার সাবজেক্ট হচ্ছে নববর্ষ, যেটা আমাদের বাঙালিদের প্রথম বাংলা বর্ষের যে গণেশ পুজো দিয়ে শুরু হয়, মানে আমরা দেবতা গণেশকেই আমরা প্রথমত পুজো করি। তো বাঙালিদের যে মধ্যে যে একটা যে নতুন বছর এলে তার গণেশকে পুজো করতে যাওয়া, সেই সময় যে সেইখানকার যে আমেজ, এবং এটা আমি উত্তর কলকাতার উপর নিয়ে কাজটা করেছি। আমাদের যেহেতু আমি উত্তর কলকাতার বাসিন্দা, আর আমার খুব উত্তর কলকাতার কাজটা খুব টানে। উত্তর মানে ওখানকার আর্কিটেকচার বা ওখানকার যে এনভায়রনমেন্টটা সবটাই আমার খুব আকর্ষণ করে। তার মানে এই নয় যে সাউথ কলকাতা অবশ্যই খারাপ, তা নয় অবশ্যই, কিন্তু তার মধ্যে এটা আমার একটা স্পেশাল। তো এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে এই রিস্কা, আমাদের কলকাতা অলরেডি রিস্কার এই ব্যাপারটা আস্তে আস্তে কমে এসছে। তো এইটাকেও তুলে ধরার চেষ্টা করেছি, যে রিস্কা বাহক সে রিস্কা করে নিয়ে যাচ্ছে তার যিনি পুজো করতে যাবেন বা পুজো করে আসছেন, এই একটা ব্যাপারটা। ঝুড়িতে মা গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর রয়েছে। এখানে ফুলওয়ালা ফুল বিক্রি করছে, যেটা আমাদের কলকাতা, উত্তর কলকাতায় এই গলিগালাতে এইগুলো হয়। পুরোনো দিনের বাড়ি, পুরোনো মা একটা মন্দির রয়েছে, সেখানে কালী মন্দির, সেখানে গণেশ পুজো করতে এসছে, এখানে ওয়েট করছে অলরেডি, বাচ্চারা খেলছে, এই আমেজটা দেখিয়েছি। আর এটা মিডিয়ামটা হচ্ছে ফাইবার গ্লাসের মেটেরিয়ালস দিয়ে তৈরি করা, হান্ডার রেজিন দিয়ে তৈরি করেছি। তো এই কাজটা করতে মোটামুটি আমার প্রায় 1 মাসের মতন লেগেছে। নেক্সট কাজটা একই মেটেরিয়ালস দিয়ে তৈরি। এটার সাইজ হচ্ছে 33 ইঞ্চি। নতুন আর পুরানোর যে মিলন ঘটন, মানে এই যে ঠাকুর পুজো হয়, পুজো হওয়ার পর সেই ঠাকুরকে অনেক সময় গাছের সামনে রেখে দেওয়া হয়, ভাসান দেওয়া হয় না। কিছু কিছু ঠাকুরকে ভাসান দেওয়া হয়। তো এখানে দেখানো হয়েছে যে শীতলা ঠাকুরকে বটগাছের নিচে রাখা হয়েছে। বিভিন্ন আরও অনেক দেবদেবীতার মূর্তি এখানে রয়েছে। তো এই যে পুজোটা চলে যাওয়ার তার যে সেই সময়কার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এখানে তুলে দেখানো হয়েছে। আর এই যে নতুন পুজো আবার আসছে, মানে পুজো আসছে আগমন, এই যে মা সরস্বতীকে নিয়ে বাচ্চারা নিয়ে চলেছে তার গ্রামের পথে, তাদের পাঠশালা হোক বা তাদের
বাড়িতেই হোক, যে এই যে বাচ্চাদের মধ্যে একটা উৎসবের যে প্রাণ যে প্রতিষ্ঠা হচ্ছে, নিজের মধ্যে একটা আনন্দ পাওয়া, এই এফেক্টগুলোকে এখানে দেখিয়েছি, কাজটা করার চেষ্টা করেছি যতটা মানুষের মধ্যে এটা পুরনো দিনগুলোকে ফিরিয়ে পাওয়া, শিশু জীবনের যেগুলো হারিয়ে গেছে, যারা এখন বড় হয়ে এসছে তাদের কাছে এটা যাতে পুরনো স্মৃতিটাকে আবার ফিরে পায়, তো এইটাকে দেখানো হয়েছে। হ্যালো, আমার নাম সমর রায়। তো আমি এই আমার রিসেন্ট করা একটা পেন্টিং, বুদ্ধকে নিয়ে করা একটা পেন্টিং। তো আমি এখানে দেখাচ্ছি 5টা তত্ত্ব আমাদের শরীরের যে মানে পঞ্চভূত থাকে, সে পঞ্চভূতকে নিয়ে তৈরি করা। এটা হচ্ছিল মাটি, অগ্নি, বায়ু, জল, ব্লু যে কালারটা আছে সেটা জল, আর আকাশ। আকাশের যেহেতু কোনো মানে রং হয় না, যেহেতু সেটাই এখানে রিফ্লেক্টেড আছে। আর এখানে ঐতিহাসিকের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছিল যে বাইরে থেকে যে নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুড়িয়ে দেওয়ার বা ধ্বংস করার একটা পরিকল্পনা ছিল, যে পুরোপুরি যদিও তারা ধ্বংস করতে পারেনি, কিন্তু জ্বালিয়ে তো তারা দিয়েছিল। কিন্তু সেই কিছু পুঁথি বা নথি তাদের কাছে এখনও রয়েছে, সেগুলো কি সংরক্ষিত অবস্থায় আছে, কিন্তু তারা সেগুলো পুরোপুরি জ্বলেনি আর কি। তো সেটা এর মাধ্যমে চিত্রণ করা হয়েছে। তো এটার জন্য আমাকে প্রথমত এটা হচ্ছে টোটালি মিক্স মিডিয়ার ওপর কাজ। তো আমার লেগেছে হলো টেক্সচার হোয়াইট, তারপরে বালি, আমি দিয়েছিলাম বালি। তারপরে এই জায়গাটা করার জন্য ডিমের যে খোলাগুলো আছে সেটা দিয়ে প্রেস করে এই জায়গাটায় করা হয়েছে। তারপর কালার করা হয়েছে। আর এটা হচ্ছিল অয়েল অ্যান্ড অ্যাক্রিলিক দুটোই। যেহেতু এটা বালি হয়ে গেছে, সেহেতু আমাকে ডিরেক্ট ব্রাশে পেন্টিং করতে হয়েছে। কোনো রকম মানে পেন্সিল আমি ইউজ করতে পারিনি, এখানে কোনো রকম পেন্সিল ইউজ হয়নি। হ্যাঁ, পুরোপুরি এটা ইয়েতে করা, ব্রাশে করা একদম। বং দর্পণ, বিনোদন সবার জন্য।